সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মনির হায়দার। স্বাগত মনির, আপনাকে। ধন্যবাদ। কাগজ কম, বিশ্ব পরিস্থিতির কারণে আমার দেশের শিরোনাম হচ্ছে দাবির বহরে ব্যতিব্যস্ত অন্তর্বর্তী সরকার, অসীম সাহসিকতা এলো ইরান। মানব জমিন থামছেই না, মবের ঘটনা, উদ্বেগ, তৎপর রাশিয়া, শেষ দেখবে ইরান। আমাদের সময় একই সময় দুই শহরে গুলিবিদ্ধ হন বাদী, যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, শেষ করবে ইরান। কালবেলা 12 সিটিতে ভোটের চিন্তা সরকারের, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতি হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ টিউলিপের। সময়ের আলো, দিনেও পাল্টাপাল্টি হামলা, নির্বাচন সংশ্লিষ্ট সাবেক কর্মকর্তারা গ্রেপ্তার আতঙ্কে। খবরের কাগজ, যুদ্ধ শুরু আপনাদের, শেষ করব আমরা। আবার আলোচনায় মব ভায়োলেন্স। দিনকাল, দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটস, প্রধান উপদেষ্টা, যুদ্ধ শেষ করতে ইরানকে বার্তা ইসরায়েলের। আলোকিত বাংলাদেশ, ইসরায়েলের দীর্ঘতম হামলা আক্রান্ত মার্কিন ঘাঁটি, 3 পথে হাঁটছে বিএনপি। করতোয়া যুদ্ধের শেষ চায় ইসরায়েল, রাজধানীতে 5 আন্দোলন। শিরোনাম যেটা দেখলাম কাগজের শিরোনামের মধ্যে আসে নাই, কারণ ঘটনাটা ঘটেছে অল্প আগে। সেই খবরটা আসছে যেটা আপনি জানেন যে মার্কিন দুটো ঘাঁটিতে, কাতার এবং ইরাকে হামলা চালিয়েছে ইরান। তো সেই খবর নিয়েই কিন্তু কাগজগুলো তো মানে পরের এডিশনে আসবে। এই পরিস্থিতি যেভাবে আপনি জানেন, আগের প্রেক্ষাপট তো আপনি জানেন কিভাবে ইরান ইসরায়েল যুদ্ধ হলো, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ঢুকে পড়লো, তারপরে কি পরিস্থিতি, এখন আপনি কি দেখছেন? জি মতি ভাই, এই খবরটা তো আমরা একটু আগেই অনলাইনে এবং টেলিভিশনে দেখেছি যে ইরান পাল্টা হামলা করেছে। পাল্টা হামলা এই সেন্স আমরা জানি যে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কিছু জায়গায় আক্রমণ করেছে 2 দিন আগে। তো এটা আসলে মানে অনুমিত ছিল, অনুমান করাই যাচ্ছিল যে যুক্তরাষ্ট্রের এই হামলার পর ইরান কিছু একটা করবে। ইরানের তরফ থেকে ঘোষণাও দেওয়া ছিল। তো ইরানের জন্য তো মানে হামলাটা ইরান বলেছিল যে মার্কিন স্বার্থে আঘাত করা হবে, এমনকি এমন হুমকিও দিয়েছিল যে মার্কিন নাগরিকদেরকেও নিশানা করা হতে পারে। তো এরপর আমরা দেখলাম যে বাংলাদেশ সময় আজকে এই মধ্যরাতের কিছু আগে ইরান কাতারের একটা মার্কিন ঘাঁটি, এটার নাম হলো আল উদেইদ সামরিক ঘাঁটি, যেখানে প্রায় 10,000 মার্কিন সৈন্য আছে, সেটা লক্ষ্য করে তারা আক্রমণ চালিয়েছে। এবং ইরানের তরফ থেকে বলা হয়েছে যে তারা ইরাকেও মিসাইল ছুঁড়েছে, কিন্তু ইরাকের ঠিক কোথায় ছুঁড়েছে সেটা আমি শেষ খবর পাওয়া পর্যন্ত মানে আমি পরিষ্কার কোনো তথ্য পাইনি, কিন্তু তারা জানিয়েছে যে ছুঁড়েছে। মূলত ইরানের নিউজ এজেন্সি আল তাসনিমকে উদ্ধৃত করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া, আল জাজিরা সহ অন্যান্য মিডিয়া খবরটা দিয়েছে। কাতারের দিক থেকে স্বীকার করা হয়েছে যে কাতারের মার্কিন ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে, কিন্তু কাতার আবার এটাও জানিয়েছে যে সেই আক্রমণটা আকাশেই তারা প্রতিহত করেছে, মানে ওই ঘাঁটিতে গিয়ে আক্রমণটা পৌঁছাতে পারেনি। কিন্তু না পৌঁছালেও কাতার এটা তার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসাবে ঘোষণা, মানে তারা একদম পরিষ্কার বলেছে যে এটা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আমরা এটার আবার প্রতিশোধ নেওয়ার মানে পাল্টাই চলছে। এখন কাতার বলেছে আমরাও এটার প্রতিশোধ নেওয়ার অধিকার রাখি। বিষয়টা হয়েছে যে কাতারে যে ইরানের হামলাটা হবে এটা স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, ব্রিটেন তারা জানতো। কেন জানতো? আপনি দেখেন যে গতকালকে দিনের বেলায় সোমবার দিনের বেলায় মার্কিন যুক্তরাষ্ট্র তার কাতারের মার্কিন সিটিজেন যারা আছে, আমেরিকান নাগরিক যারা আছে, তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে যে তোমরা প্রত্যেকে নিরাপদ আশ্রয়ে চলে যাও, তোমরা বাইরে বের হয়েও না। একইভাবে যুক্তরাজ্য তাদের নাগরিকদের, কাতারে অবস্থানরত নাগরিকদেরকে একই বার্তা দিয়েছে। এটা দেওয়ার অর্থ হল তারা আগে থেকে জানতো যে এরকম একটা হামলা হতে পারে, কিংবা মার্কিন নাগরিকেরা ইরানের নিশানা হতে পারে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইরান এই হামলা চালানোর ঠিক সঙ্গে সঙ্গে একটা বিবৃতি দিয়েছে। বিবৃতি দিয়ে তারা বলেছে যে কাতার আমাদের ভাতৃপ্রতিম ঘনিষ্ঠ একটা দেশ, এই হামলা কিছুতেই কাতারের উপরে কিংবা তার জনগণের উপরে না, এটা আসলে মার্কিন স্বার্থের উপরে হামলা। কিন্তু কাতারের বক্তব্য হলো তুমি যাই বলো, এটা তো আমার ভূখণ্ডে। কাতার সেভাবেই একটা প্রতিক্রিয়া জানিয়েছে। এখন দৃশ্যত মতি ভাই এটা হচ্ছে একটা ইজ্জত রক্ষার আক্রমণ, যে
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ চালিয়েছে এবং যথেষ্ট ক্ষয়ক্ষতিও করেছে, তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তো ইরানের একটা আক্রমণ আসবে, এটা কাঙ্ক্ষিতই ছিল বলা যায়। তো সেটা হয়েছে, কিন্তু যতই এটা নিয়ম রক্ষার কিংবা ইজ্জত রক্ষার হামলা হোক, এটা তো সত্য যে এই ইসরায়েল ইরানে আক্রমণের মধ্য দিয়ে যে যুদ্ধের সূচনা করেছে, এটা পুরো মধ্যপ্রাচ্যকে তো একটা প্রচণ্ড রকম ঝুঁকির মধ্যে, একটা উত্তেজনাকর পরিস্থিতিতে নিয়ে গেছে, সেই সঙ্গে গোটা দুনিয়াকে একরকম ঝুঁকির মুখে ফেলেছে। কারণ আমরা জানি যে এরই মধ্যে জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই যুদ্ধের কারণে, এবং ইরান হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, আংশিক বন্ধ করেছে। আজকে দেখলাম যে সেখান থেকে একাধিক জাহাজকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন হরমুজ প্রণালী বন্ধ হলে তো বিশ্ব জ্বালানি বাজারে এটার একটা বড় প্রভাব পড়ে, এবং আমাদের মতো দেশে সেগুলো হয়তো একটু দেরিতে এসে সেটার প্রভাব পড়ে, কিন্তু প্রভাব যে পড়বে এতে কোনো সন্দেহ নাই। আমাদের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGMEA, সেটার সভাপতি জনাব মাহমুদ হাসান খান বাবু, দেখলাম যে তিনি বলেছেন যে এমনিতেই যুক্তরাষ্ট্র যে 37% বাড়তি শুল্ক আরোপ করেছে বাংলাদেশি পণ্যের উপরে, সেটা সামলাতেই হিমশিম খাচ্ছে বাংলাদেশ, কিংবা বাংলাদেশ বড় রকমের ঝুঁকির মধ্যে আছে। তো এই অবস্থায় এখন আবার এই যুদ্ধজনিত যে অস্থিরতা এবং জ্বালানির মূল্য বৃদ্ধি, সামগ্রিকভাবে পরিবহন ব্যয় বেড়ে যাবে, মানে বাংলাদেশের মতো দেশ অবশ্যই এটা দ্বারা এফেক্টেড হবে। একইভাবে গোটা দুনিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ায় শান্তি তো বিনষ্ট হবেই। এটার সমাধান কোথায়, এটা আসলে আমাদের মতো জায়গা থেকে বলা খুব মুশকিল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে রাশিয়া এবং চীনের মতো শক্তি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত এই যুদ্ধের কোনো পক্ষ হয়নি, তারা ইরানকে সাহায্য করবার জন্য এগিয়ে আসেনি। ইরান এখন পর্যন্ত এক ধরনের প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছে দৃশ্যত, কিন্তু কতদূর চালানোর সক্ষমতা আছে সেটা তো একটা প্রশ্ন, এবং নিঃসন্দেহে অনেক দিন যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য ইরানের থাকবার কথা না, তাদের অর্থনৈতিক অবস্থা তো দুর্ভাগ্যজনক যে মধ্যপ্রাচ্যের একটা দেশ, সামরিকভাবে মোটামুটি শক্তিশালী দেশ, কিন্তু এগুলা তো সবাই জানি যে শিয়া সুন্নি বিভেদের কারণে মধ্যপ্রাচ্যের অপরাপর মুসলিম দেশের সঙ্গে সেই রকম মানে ইরানকে রক্ষায় অন্য দেশগুলো এগিয়ে আসবে সেরকম সুসম্পর্ক তাদের মধ্যে নেই। বরং এটাও আমরা জানি যে মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশ ইরানের উপর হামলাটাকে এনজয় করছে বা উপভোগ করছে, কিংবা ঘোষণা না দিয়ে হয়তো তারা প্ররোচনাও দিচ্ছে। তো এই অবস্থায় ইরানের মতো একটা দেশ, যেটা ট্রাম্প যেটা বলছেন যে তার নেতৃত্ব পরিবর্তন চান, রেজিম চেঞ্জ, এই কথাটা তো ব্যাপকভাবেই আছে যে ইরানে রেজিম চেঞ্জ। তারা মনে করে যে ইরানে এখন যে ব্যবস্থা আছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরান, যেটা 1979 সালে আয়াতুল্লাহ খোমেনির হাত ধরে ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি সেই সময় যে সরকারকে বিতাড়িত করা হয়েছিল বিপ্লবের মধ্য দিয়ে, সেই সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকটা পাপেট সরকারের মতো ছিল। তো সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পরাজয় ছিল 79 সালের সেই বিপ্লব। তো দীর্ঘদিন পরে হলেও তারা তাদের সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়া, কিংবা তাদের সেখানে অবস্থান পুনরুদ্ধার করা, তাদের পছন্দের সরকার বসানো, এমন আকাঙ্ক্ষা থাকতে পারে, এটা অস্বাভাবিক না। এখন যুক্তরাষ্ট্র তো অতীতে বিভিন্ন দেশের রেজিম চেঞ্জের ঘটনা ঘটিয়েছে, এখানে যে তেমনটা হবে না তা তো আর বলা যাচ্ছে না। কিন্তু সেই রেজিম চেঞ্জ যদি হয়ে থাকে সেরকম কোনো লক্ষ্য, সেটা করতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এবং কার্যত পক্ষে গোটা দুনিয়া জুড়ে, এটা তো দুনিয়ার মানে এমনিতেই দুনিয়ার শান্তিতে নানামাত্রিক হুমকি আগে ছিল শান্তির ক্ষেত্রে, এটা নতুন বাড়তি হুমকি তৈরি করলো। আপনার এই যে কাতার তার আকাশ বন্ধ করে দিয়েছে, আমরা জানি যে কাতারের উপর দিয়ে বহু দেশের আন্তর্জাতিক যোগাযোগ। আমরা কাতার এয়ারলাইন্সের কথা যদি বলি, বাংলাদেশের হাজার হাজার মানুষ কাতার এয়ারলাইন্স ব্যবহার করে মধ্যপ্রাচ্যে, ইউরোপে, আমেরিকা যাতায়াতের জন্য। যুদ্ধ কন্টিনিউ করে চলতে থাকে, তাইলে তো আমাদের তো লক্ষ লক্ষ আমাদের সবকিছুই এফেক্টেড হবে। আমাদের বেশি আমাদের রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হবে, আমাদের রেমিটেন্স, আমাদের শ্রমিক রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের শ্রমিক যারা ওখানে আছে তাদের যাতায়াত ক্ষতিগ্রস্ত হবে, তাদের আয় রোজগার ক্ষতিগ্রস্ত হবে। শুধু কাতারে না, পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়া মানে হচ্ছে তাদের শ্রমিকের ডিমান্ড কমবে,
কিংবা তারা শ্রমিক ছাঁটাই করতে পারে, কিংবা নতুন শ্রমিক নেওয়ার চাহিদা কমিয়ে দিতে পারে। তো সব মিলায় বাংলাদেশ খুব বড়ভাবে এটা দ্বারা এফেক্টেড হতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক্ষেত্রে বাংলাদেশের আসলে খুব বেশি কিছু করার নাই। ওয়েল, আমার হাতে দুটো কাগজ আসছে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ইরানের সরকার পরিবর্তন চান ট্রাম্প, আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক ফখরুল। ইনকিলাবের শিরোনাম হচ্ছে এনসিপির প্রতি ইসির পক্ষপাতিত্ব, ইসরায়েলকে শাস্তি পেতেই হবে খামেনি। যাক, এবার আসি দেশের পরিস্থিতি নিয়ে। তো আপনি তো ঐক্যমত্য কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, কি গুরুত্বপূর্ণ কিনা জানি না মতি ভাই, ঐক্যমত কি হচ্ছে? চেষ্টা চলছে এতদিন পরে এটা তো আমাদেরকে মানতেই হবে যে একটা রাজনৈতিক ঐক্যমত্য, বৃহত্তর রাজনৈতিক ঐক্যমত্য, এটা খুব মানে সহজ কিংবা সংক্ষিপ্ত কোনো প্রক্রিয়া নয়। কারণ এখানে জুলাই অভ্যুত্থানের পটভূমিতে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা একটা বড় রকমের সংস্কার, বড় রকমের পরিবর্তন সাধনের জন্য অনেকগুলো প্রস্তাব বা সুপারিশ টেবিলে আনা হয়েছে। এই সুপারিশ বা প্রস্তাবগুলো তৈরি করেছে সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশন। আমরা জানি মোট 11টা কমিশন, এর মধ্যে প্রথম ধাপে 6টা কমিশন, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশি ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, 6টি কমিশন গঠন করা হয়েছিল। এবং এই 6টি কমিশন শত শত সুপারিশ তৈরি করেছে কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটাকে ঢেলে সাজানো যাবে, কি কি করলে পরে ভবিষ্যতে আর এই রাষ্ট্র স্বৈরাচারের কবলে পড়বে না, শাসনের কবলে পড়বে না। এটা মানবে কে? না, আমি তো সেখানেই যাচ্ছি। তো এই সুপারিশগুলো তো বিভিন্নভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটা বড় অংশ সরকার নির্বাহী আদেশ বা বর্তমান আইন কাঠামোর আওতায় বাস্তবায়ন করছে, শুরু হয়েছে সেটা। আর যেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন কিংবা বড় রকমের আইনি সংস্কারের প্রয়োজন, সেগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে ধারাবাহিকভাবে। প্রথম রাউন্ডের আলোচনাটা ছিল প্রত্যেক দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বসা, কিন্তু এই পর্যায়ে এই বসাটা শুরু হয়েছে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে একসঙ্গে। এ পর্যন্ত 5 দিন এই ধরনের বৈঠক হয়ে গেছে এবং সেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু টেবিলে আনা হচ্ছে, যেগুলো নিয়ে দলগুলোর প্রতিনিধিরা চুলচেরা বিশ্লেষণ করছেন। কিছু কিছু বিষয়ে একমত হয়েছেন, কিছু কিছু বিষয়ে একমতের কাছাকাছি এসছেন, কিছু কিছু বিষয়ে বেশ মোটামুটি বড় রকমের দ্বিমতও আছে। তো ঐক্যমত্য কমিশন এই জিনিসগুলোকে মোটামুটি একটা কাছাকাছি জায়গায় নিয়ে আসার চেষ্টায় আছে। আপনাকে জানিয়ে রাখি যে এর মধ্যে ধরেন যেটা আমাদের সংবিধানের বহুল আলোচিত একটা ধারা আর্টিকেল 70 বা 70 অনুচ্ছেদ যেটাকে বলে, সেটাকে একটা বড় রকমের সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। যেমন আগে সংসদে কোনো রাজনৈতিক দলের এমপিরা তারা দলের বিরুদ্ধে বক্তব্য বা ভোট দিতে পারত না, কিন্তু এখন এই জায়গায় সবাই একমত হয়েছে যে অর্থ বিল এবং আস্থা ভোট এই দুটো ছাড়া বাকি সকল ক্ষেত্রে এমপিরা স্বাধীন, নিজ দলের বিরুদ্ধে তারা বক্তব্যও দিতে পারবে, ভোটও দিতে পারবে। এটা একটা ঐতিহাসিক পরিবর্তন। এটা দেশের জনগণকে জানিয়ে রাখি যে একদম কিছু হচ্ছে না তা না, এটা একটা বড় অগ্রগতি। আর একটা বড় অগ্রগতি মতি ভাই, সংসদীয় স্থায়ী কমিটি। আমরা জানি জাতীয় সংসদে প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপর একটা করে স্থায়ী কমিটি আছে এবং মন্ত্রণালয় বহির্ভূত কয়েকটা স্পেশালাইজড কমিটি আছে, যেগুলোতে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য করা হয়েছে। সকল দল, বিএনপি সহ সকল দল একমত হয়েছে যে সংসদীয় কমিটিগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি পদগুলো বিরোধী দলকে দেওয়া হবে। এটা একটা, আমি বলবো যে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন হবে যদি মানে শেষ একমত হয়ে গেছে সবাই, এখন আর যদির কিছু নাই। এটা এখন বাকি আলোচনা চলছে যে আপনি জানেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটা প্রস্তাব এসছে। সকল দল, বিএনপি সহ কোনো দল এটার বিরুদ্ধে না, ছোটখাটো দু একটা দল বিরুদ্ধে, আমি দুঃখিত এই কথা বলার জন্য, মানে ইনসিগনিফিকেন্ট কিছু দল এটার বিরুদ্ধে, বাট বড় 3 দল বিএনপি, জামাত ইসলাম, এনসিপি এবং 90% দল তারা এটার সঙ্গে একমত যে হ্যাঁ আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হওয়া দরকার। এখন যে পার্লামেন্ট আছে বর্তমান, এটা নিম্ন কক্ষ হিসাবে পরিচিত হবে, আর 100 সদস্য বিশিষ্ট আরেকটা সংসদের কক্ষ হবে যেটাকে উচ্চ কক্ষ বলা হবে।
তো সেই উচ্চকক্ষ এখন মানে আলোচনাটা চলছে উচ্চকক্ষটা কিভাবে গঠিত হবে, উচ্চকক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন সে আলোচনা চলছে। এটার এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত জায়গায় মানে কি আসছে, কি পরামর্শ কি আসছে? না, পরামর্শ ধরেন একটা বড় পরামর্শ আসছে যে এখানে ভোটের আনুপাতিক হারে কোনো দল যদি 1% মানে জাতীয় নির্বাচনে কোনো দল যদি সামগ্রিকভাবে 1% ভোট পায় তো তার একজন প্রতিনিধি উচ্চকক্ষে যাবে। কেউ 5% পেলে তার 5 জন যাবে, কেউ 30% পেলে তার 30 জন যাবে। এইভাবে মেজরিটি পলিটিক্যাল পার্টি এই প্রস্তাবের সঙ্গে একমত, কেউ কেউ ভিন্ন মত করছে। বিএনপি কি বলছে এখানে? বিএনপি এখন পর্যন্ত বলছে যে সিটের আনুপাতিক হারে, যেটা জাতীয় সংসদে যে নারী আসনগুলোতে এখন যেভাবে নির্বাচন হয়, যে ধরেন যে দলের যত বেশি সংখ্যক সিট পার্লামেন্টে আছে তারা সে অনুযায়ী তাদের উচ্চকক্ষের সিট পাবে, এটা হলো বিএনপির প্রস্তাব। কিন্তু বাকিরা বলছে যে না, এইটা হলে তো কোনো লাভ নাই, এটা হলে এটা খুব বেশি তাৎপর্য বহন করবে না। তো এটা নিয়ে বিতর্ক হচ্ছে, খুবই মানে হেলদি বিতর্ক, আমি বলবো যে ভালো বিতর্ক হচ্ছে। আগামী কাল থেকে মানে বুধবার থেকে আবার আলোচনা শুরু হবে, সেখানে এই বিষয়গুলো আসবে। আরেকটা আলোচনা হয়েছে গত পরশুদিন রোববারে, সেটা হলো যে প্রধানমন্ত্রীর মেয়াদ, একজন ব্যক্তি কতবার বা কতদিন প্রধানমন্ত্রী থাকতে পারবেন। তো এটা মেজরিটি দল একমত হয়েছে যে একজন ব্যক্তি তার সারা জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এর বেশি না। এখানে জামাত, এনসিপি এবং বেশিরভাগ দল এটা এই মতের পক্ষে যে 10 বছরের বেশি কারো প্রধানমন্ত্রী থাকা উচিত না। কিন্তু বিএনপি এ ব্যাপারে সরাসরি দ্বিমত করেনি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা শুধু এটা নিয়ে কথা না বলে এটার সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু প্রস্তাব আছে, সবগুলো একসঙ্গে টেবিলে নিয়ে আসলে আলোচনা করতে আমাদের সুবিধা। তো আমি যতটুকু জানি যে কমিশন আগামী কালকের যে আলোচনা সেখানে হয়তো ওই সংশ্লিষ্ট বিষয়গুলো একসঙ্গে নিয়ে আসবেন, তখন আবার আলোচনা হবে এবং বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে আরও কয়েকটি দলও বিএনপির সঙ্গে অনেকটা একমত হয়েছে যে এটা একসঙ্গে আলোচনা হওয়া দরকার। তো এগুলো আছে। আরেকটা মানে বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এখন রাষ্ট্রপতি যেভাবে নির্বাচিত হন, এখন কেবলমাত্র সংসদের 350 আসন, 300 রেগুলার আসন এবং 50টি নারী আসনের প্রতিনিধিরা, এই 350 জনের মধ্যে ভোট হয়, তারা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। তো সংস্কার কমিশন প্রস্তাব নিয়ে এসছে যে না, শুধুমাত্র এই 300 আসন নয়, বরং এই 350-এর সঙ্গে যে আপার হাউস যেটা প্রস্তাব করা হয়েছে উচ্চকক্ষ, সেই 100 জন, তারপরে এবং স্থানীয় পর্যায়ে যেমন সংস্কার কমিশন 64টা জেলা সমন্বয় কাউন্সিল গঠনের প্রস্তাব করেছে এবং বলেছে যে প্রত্যেকটা জেলা সমন্বয় কাউন্সিল থেকে একটা করে ভোট রাষ্ট্রপতির জন্য ভোট দেবে। এটাকে ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলী বলে। তো সংস্কার কমিশন একটা ইলেকটোরাল প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটা ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলী গঠনের প্রস্তাব করেছে। সেখানে বলা হয়েছে দুটা অভিমত এসছে। একটা সংবিধান সংস্কার কমিশন, তারা বলেছে নিম্নকক্ষ উচ্চকক্ষ এই দুই কক্ষের এমপি বা সদস্যরা প্রতিনিধিরা তারা সবাই এই ভোটে অংশ নেবেন। 64টা জেলা কাউন্সিলের প্রতিনিধিরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন। এটা হলো সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব। আচ্ছা, আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা আরো ব্যাপক প্রস্তাব করেছে। তারা বলেছে পার্লামেন্টের 2 হাউজের সকল প্রতিনিধি, 64 জেলা সমন্বয় কাউন্সিলের একজন করে প্রতিনিধি এবং সারা দেশে ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা সবাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। তো এটার পক্ষে খুব বেশি মত পাওয়া যায়নি। একটা তাৎপর্যপূর্ণ মতামত পাওয়া গেছে যে পার্লামেন্টের 2 কক্ষের প্রতিনিধিরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশ নেবেন এবং 64 জেলা সমন্বয় কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেবেন। এই প্রস্তাব অনেক এসছে, কিন্তু এটা এখনো চূড়ান্ত জায়গায় যায়নি। কবে নাগাদ আপনারা রিপোর্ট চূড়ান্ত করতে পারবেন? কমিশনের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা জুলাই মাসের মধ্যে এটা চূড়ান্ত করতে চান। আচ্ছা, এখন বাকিটা তো আসলে এখনই বলা মুশকিল। কমিশন আশা করছে যে জুলাই মাসের মধ্যে হয়তো হয়ে যাবে। ওয়েল,
আপনি জানেন এই মুহূর্তে আরেকটা বিষয় সামনে আসছে, সেটা হলো মব জাস্টিস। অনেকদিন যাবতই ছিল, এখন আবার ওই একে নুরুল হুদা, যিনি সাবেক নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার, তাকে নিয়ে যা হয়েছে তাকে কেন্দ্র করেই এখন এই বিষয়টা আলোচনায় আসছে। এটাকে আপনি কিভাবে দেখেন? মতি ভাই, এটা একটু স্পর্শকাতর আলোচনা, কারণ মব জাস্টিস বলুন আর যাই বলুন, গত 16 বছরের কনস্টিটিউশনাল ক্রিমিনাল বলবো নাকি, এই টার্মটা নিয়ে আবার কেউ হাসাহাসি না করে, যে বিভিন্ন সাংবিধানিক পজিশনে বসে যে সমস্ত মানুষেরা এই রাষ্ট্রটাকে একটা মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় রূপান্তরিত হতে ভূমিকা রেখেছে, এদের প্রতি এই দেশের মানুষের সীমাহীন ক্ষোভ এবং ঘৃণা যৌক্তিকভাবেই, এই ক্ষোভ এবং ঘৃণা যৌক্তিকভাবেই আছে, যে এই মানুষগুলো এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় তারা সাংবিধানিক পদবিতে বসে এই দেশটাকে ধ্বংসের তলানিতে নিয়ে যাওয়া, এদেশের মানুষকে জিম্মি করে এখানে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের অবিচ্ছেদ্য অংশীদারেরা। সুতরাং এদের প্রতি মানুষের প্রচণ্ড ক্ষোভ এবং ঘৃণা, এতে কোনো সন্দেহ নেই, এবং এটা লজিক্যাল, একটু যুক্তিসঙ্গত ক্ষোভ এবং ঘৃণা। কিন্তু যেহেতু দেশে এখন একটা নিয়মতান্ত্রিক সরকার আছে, নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আইন আদালত আছে, সেখানে ব্যক্তি বিশেষের আইন তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজ থেকে মাত্র 7-8 দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা সভা হয়েছিল, আমিও নিজে সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আলোচনার পর মাননীয় প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত দিয়েছেন যে 2014, 18 এবং 24 সালের এই যে ভুয়া নির্বাচন, এই নির্বাচনের সঙ্গে যুক্ত বা এর জন্য দায়ী নির্বাচন কমিশনারগণ এবং সিনিয়র ব্যুরোক্রেট যারা ছিলেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য একটা তদন্ত কমিশন গঠনের তিনি নির্দেশ দিয়েছেন। সেটা গণমাধ্যমে এসছে। পাশাপাশি আরও বিভিন্ন রকম এই প্রক্রিয়ায় ভুয়া নির্বাচনগুলোর সঙ্গে জড়িত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও নানা রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমরা গত পরশু দেখলাম যে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা এই 3টা নির্বাচনের দায়ীদের বিরুদ্ধে সেই সময়কার প্রধানমন্ত্রী এবং প্রধান নির্বাচন কমিশনার, অপর নির্বাচন কমিশনার সহ সম্ভবত 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তো একটা দেরিতে হলেও অনেকের অভিযোগ আছে যে এইসব ক্ষেত্রে ব্যবস্থা খুব ধীরে নেওয়া হচ্ছে। এইটা পুরোপুরি অস্বীকার করব না, নানা কারণেই একটু গতির হয়তো মানে ধীরলয়ে যাচ্ছিল, কিন্তু বসেছিল না, কাজগুলো হচ্ছিল, অগ্রসর হচ্ছিল। এর মধ্যেই এই ঘটনাটা ঘটেছে। নুরুল হুদাকে এক ধরনের মবের মতোই লোকজন আটক করে নাজেহাল করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এটা একটা নিয়মতান্ত্রিক সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এটা কোনোভাবেই এটা কাম্য না, কাঙ্ক্ষিত না, গ্রহণযোগ্য না। এ ধরনের কাজ যারা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা মানে হওয়াটাই মানে আমি মনে করি যে আইনসম্মত। তো সেটা সরকারের তরফ থেকে ঘোষণাও দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি যে বাকি যে সমস্ত ক্রিমিনালরা আছে, জনগণ এই ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে তাদেরকে খুঁজে চিহ্নিত করে বের করে আইনানুগভাবে গ্রেপ্তার করা এবং আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাহলে এখন জনগণ তো আসলে খুব সুসংগঠিত না, এই ধরনের মব যখন হয় এটা তো কেউ অর্গানাইজ করে না, এটা তাৎক্ষণিকভাবে ঘটে যায়, মানুষের ক্ষোভের প্রকাশ ঘটে যায়, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু এ ধরনের মব তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা যায় কিনা এটাও তো একটা প্রশ্ন। হ্যাঁ, সেখানে আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলে তাদের অবশ্যই উচিত দ্রুততম সময়ে পরিস্থিতি হস্তক্ষেপ করা এবং এই ধরনের মব সংগঠনের চেষ্টা থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করা, এতে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে দর্শক মূল্য রাতের মতো এখানে বিদায় চাইছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।